মনে পড়ে কেমন লাগছিল আমায়, কি পড়েছিলাম, কেমন সেজেছিলাম? হয়তো মনে নেই, তবে জানি আমার দৃঢ়তা, আমার উচ্ছলতা আর সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ। ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন, হিপনটিক রোজ, আইকনিক আরিস আর চার্মিং ম্যাগনোলিয়ার সৌরভ। নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন, সৌরভ এমন রবে বহুক্ষণ। শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনের নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে। আপনাদের সাথে আছি আমি সারা ফেরুজাইমা, এবং আমার সাথে আজকে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন তার অনেক পরিচয়, অনেক গুণী একজন মানুষ। তিনি একজন নির্মাতা, তিনি পরিচালক, তিনি অভিনেতা। এবং আমি যদি এখন দুটো শব্দ বলে একটা সিনেমার নাম আপনাদের বলে, আমার মনে হয় তাহলেই আপনারা গেস করে ফেলতে পারবেন কে আজকে আমার সাথে উপস্থিত আছেন, আর সেটা হচ্ছে ফাগুন হাওয়ায়। জি, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সবার খুব খুব প্রিয় তৌকির আহমেদ। কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা অত্যন্ত খুশি আপনাকে আমাদের মাঝে পেয়ে, ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, প্রথমেই ফাগুন হাওয়া নিয়ে জানতে চাই, কেমন রেসপন্স পাচ্ছেন? 15 তারিখে রিলিজ হলো। হ্যাঁ, 15 তারিখে রিলিজ হলো এবং একটা সপ্তাহ গেল, মানে যাচ্ছে প্রায় 21 ফেব্রুয়ারি চলে এসছে, সেই জন্য বলছি যে গেল। এবং সামনে 3টি ছুটির দিন আছে, যেহেতু ইতিমধ্যে নামিয়ে দেয়নি, আমি আশা করছি যে অন্তত এই ছুটির দিনগুলিতে মানুষজন যাবেন এবং ফাগুন হাওয়ায় দেখবেন। আমার অভিজ্ঞতা আছে যে আমার জয়যাত্রা কোনো হল থেকে একদিন পরে, কোনো হল থেকে 2 দিন পরে, কোনো হল থেকে 3 দিন পরে নামিয়ে দিয়েছিল। তার কারণ যে এ ধরনের ছবিগুলি দর্শক দেখতে চাননি বা চান না, হয়তো বা তারা খুব ফরম্যাটেড জিনিস দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু আসার কথা হচ্ছে যে এখন তরুণরা, শিক্ষিত শ্রেণী, তারা যেতে চান কিন্তু যেতে পারেন না। কেন পারেন না? হলের স্বল্পতা, ভালো হলের অভাব, কিংবা ট্রাফিক জ্যাম, সব কিছু মিলিয়ে মানুষের জীবনযাত্রাও জটিল হয়ে গেছে। সুতরাং সেই অর্থে বলবো যে সিনেপ্লেক্সগুলিতে ভালো চলছে বা বড় হলগুলিতে ভালো চলছে, মফস্বলে কিছু কিছু জায়গায় দর্শক যাচ্ছেন, আর অনেক জায়গায় যাচ্ছেন না, এটা সত্যি। অনেক জায়গায় যাচ্ছে না, কিন্তু মানে শুরুটা কিন্তু খুব চমৎকার ছিল। প্রিমিয়ার শো সেটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে তার বাসভবনে একসাথে দেখা, ওই অভিজ্ঞতাটা যদি আমরা একটু। হ্যাঁ, আমরা কিন্তু খুব এখনও আমি বলছি যে আমরা খুবই অনুপ্রাণিত। তার কারণ যাচ্ছেন না, কিন্তু অন্য অনেক ছবির থেকেই হয়তো বেশি যাচ্ছেন। রাষ্ট্রপতির সঙ্গে যেই উদ্বোধনী প্রদর্শনীটি হলো, সেটি খুবই আনন্দের এবং অনুপ্রেরণার। কেন, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ অভিভাবক, মহামান্য রাষ্ট্রপতি দেখলেন, আমাদের সঙ্গে কথা বললেন বঙ্গভবনে। আমরা সেই সুযোগটা পেলাম তার সঙ্গে দেখার এবং কথা বলার, এবং উনি ছবিটি পছন্দ করেছেন। এবং এরপরে আমাদের হলে দর্শকদের যে রিয়াকশন আমরা পেয়েছি, সেগুলি খুবই ভালো। আমরা ফেসবুকে নিয়মিত যেসব রিভিউ আসছে, প্রচুর রিভিউ এসছে, এবং তার সবগুলি আমি ভালো পেয়েছি, খারাপ পাইনি কোথাও। মানে কেউ বলেননি যে ছবিটি তাদের ভালো লাগেনি বা ভালো হয়নি। কিন্তু সেলের দিক থেকে যদি বলি, বাণিজ্যিক দিক থেকে, সেটা আসলে ভালো ছবির পক্ষে আমার ধারণা যে বেশিরভাগ সময়ই ওই আশা মেটানো সম্ভব হয় না হয়তো। দেখা যাক, এখনো তো কেবল শুরু। দেখা যাক 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকে যেহেতু মুখ্য করেই ছবিটি করা, এখনো দেখা যাক কি হবে। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে নিতে চাই, দর্শক আপনারা আমাদেরকে দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান। যারা যারা ফাগুন হাওয়া দেখেননি বা দেখে ফেলেছেন, যারা দেখেছেন তারা বরঞ্চ আমাকে জানান যে আপনাদের কেমন লেগেছে ছবিটি। আর যারা দেখতে পারেননি, এখনো দেখতে যাননি, তাদেরকে আমি একটু জানিয়ে রাখি, 52 ভাষা আন্দোলনের সাথে মিল রেখে 52টি হলে ছবিটি মুক্তি পেয়েছে, আমি যদি ভুল না করি, একসাথে 52টি হলে ছবিটি চলছে। সুতরাং আপনার নিকটস্থ হলে যে দেখে ফেলুন। আর আরেকটা যেটা করুন, আপনার যদি তৌকির ভাইয়ের কাছে কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি প্রশ্নটি পড়ে তৌকির ভাইয়ের কাছ থেকে উত্তর জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, লাইভটি শেয়ার করে দিন, টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না। তো এইটা কি মানে কাকতালীয় ব্যাপার ছিল, নাকি 52 ভাষা আন্দোলনের সাথে মিল রেখে 52টি হলে মুক্তি পেল? হ্যাঁ, আসলে প্রথমে আমার লক্ষ্য ছিল যে 30টি হল যদি হয় ঠিক আছে, কেন ভালো হলের সংখ্যা আসলেই কম। কিন্তু পরে আমার যিনি ডিস্ট্রিবিউটর কথাচিত্রের, উনি জানালেন যে হল প্রায় 40-50টা হয়ে যাবে মনে হচ্ছে। তখন আমি বললাম যে তাহলে 52টা করেন, 52টা করলে 52 ছবি
52টি হলে একটি মজার ব্যাপার ঘটবে এবং আমরা সেটাই করলাম আর কি। আমি যদি এবার একটু ছবির ভিতরের আর্টিস্টদের নিয়ে কথা বলি, আমি শিওর আপনি অসংখ্যবার বলেছেন, ছবি মুক্তির আগেই কথাগুলো বলেছেন, বাট তারপরও নতুন এবার সিয়ামের সাথে আপনি কাজ করলেন, তিশা আপুর সাথে তো এর আগেও কাজ করা হয়েছে, সিয়ামের সাথে কাজ করার নতুন অভিজ্ঞতা কেমন ছিল? সে খুব সিনসিয়ার এবং পরিশ্রমী ছেলে, শিক্ষিত এবং ভদ্র, এবং ওকে আমি আগের থেকে চিনি, ওর সঙ্গে নাটক করেছি সহশিল্পী হিসেবে, ওর পরিচালক হিসেবে। তো সুতরাং আমার কাছে অভিজ্ঞতাটি আনন্দেরই ছিল, এবং তিশার সঙ্গে তো আগেও কাজ করেছি এবং সে ভালো শিল্পী, হালদায় সেটা সে আমার সঙ্গে প্রমাণও করেছে। এবং অন্য যারা আছেন তারাও খুব পরীক্ষিত শিল্পী এখানে, আবুল হায়াত, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, ফারুক আহমেদ, নরেশ ভূঁইয়া, সাজু খাদেম, রৌনক হাসান, এরা প্রত্যেকেই আসলে মঞ্চে এবং টেলিভিশনে, সিনেমায় ভালো করেছেন। সেই সঙ্গে যুক্ত হয়েছেন মুম্বাই থেকে ইয়াশপাল শর্মা। ইয়াশপাল শর্মা বড় মাপের অভিনেতা এবং আমরা তাকে অনেক বিখ্যাত ছবিতে দেখেছি, লাগানের মধ্যে দেখেছি, রাউডি রাঠোরে দেখেছি, গঙ্গা জলে দেখেছি, কিংবা টিউবলাইটে দেখেছি। তো তার মতো একজন অভিনেতা আমাদের সঙ্গে এসে কাজ করেছেন এবং আমাদের টিমের সঙ্গে মিশে গিয়েছিলেন, এবং যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে তিনি কত বড় মাপের অভিনেতা, কতটা চমৎকার করেছেন। তা তো বটেই। আমি জয়যাত্রার পরে বিপাশা হায়াতকে আপনার সাথে কাজ করতে ওভাবে দেখা যায়নি চরিত্রে, এবং একটা মজার জিনিস, বিপাশা আপুর একটা শো দেখছিলাম, ওখানে তিশার সাথে, তিশা আপুর সাথে বিপাশা আপু নিজের নাম বলতে নিয়ে বলেন যে তাহলে যদি তৌকির আহমেদের ছবিতে আমাকে পাওয়া যায়। তো আমি তিশা আপুর অভিনয় নিয়ে তো আপনি বলেই ফেললেন, বিপাশা আপুকে কি আমরা আবার দেখতে পাবো আপনার ছবিতে? আসলে জয়যাত্রায় বিপাশা করেছিল এবং একরকম জোর করেই ওকে দিয়ে করিয়েছিলাম, তখন আমার ছেলেটি ছোট ছিল এবং বিপাশা করতে চাচ্ছিল না, এবং প্রথম দিনে শুটিং সে প্যাক আপ করে দিয়েছিল, কারণ আমার ছেলে খুব কাঁদছিল গরমের মধ্যে। তখন তার বয়স কত, 1 বছরও পুরোপুরি হয়নি বোধহয়। তো বিপাশা আসলে বড় মাপের অভিনেত্রী এবং খুবই জনপ্রিয় অভিনেত্রী, তাকে নিতে গেলে কিন্তু তার মাপের বা তার সাথে যেটা সে মানানসই হবে বা করতে পারবেন সেরকম চরিত্রই দরকার। এবং আমি খুব স্বার্থপর পরিচালক, আমি চরিত্র অনুযায়ী শিল্পী খুঁজি, এবং আমার সব ছবিতেই আমি তাই করেছি। অনেক পরিচালক যেমন তাদের কাছের লোককে নিয়ে নেন, আমি ঠিক সেটাতে বিশ্বাস করি না। আমি মনে করি যেই রোলের জন্য যাকে প্রয়োজন, দরকার হলে তাকে নিয়ে আসতে হবে। এবং বিপাশার জন্য মানানসই চরিত্র যখনই আমার কাছে থাকবে তখন সর্বাগ্রে তার কথাই ভাবা হবে। মানে ভবিষ্যতে আমরা দেখতে পারতেও পারি সেরকম? নিশ্চয়ই, নিশ্চয়ই, কেন না, কেন বিপাশার মাপের অভিনেত্রী বাংলাদেশে খুব বেশি হয়েছে তাও তো না। বাহ, চমৎকার। আমরা একটু দর্শকদের প্রশ্ন নিই, কারা কারা আমাদের সাথে যুক্ত হলেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন HM রাহুল আমিন রাজ, শুভ সন্ধ্যা, আপনাকেও শুভ সন্ধ্যা। তামিমুল হাসান শুভ কমেন্ট দিয়েছেন ট্যালেন্টেড, অবশ্যই এটা আপনাকেই নিশ্চয়ই লিখেছেন, খুব সংক্ষেপে ট্যালেন্টেড। আমাদের সাথে যোগ দিয়েছেন, শুভকামনা জানিয়েছেন অনেকে আসলে ছবিটাকে। অমি হাসান আলম জানিয়েছেন শুভকামনা। মুরাদ হোসেন লিখেছেন আপনার কথা জিনিয়াস তৌকির ভাই। বা রুকসানা মাহবুব আমাদের সাথে যুক্ত হয়েছেন। কবির হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। এছাড়াও যুক্ত হয়েছেন মাহবুব আলম, যুক্ত হয়েছেন আরিয়ান ওভি। ফুল মুভি দেখতে পাইনি, ইউটিউব সার্চ করলে পুরোটা পাচ্ছি না। ভাইয়া এই প্রসঙ্গে আমি আসতেই চেতাম, চলেই আসলো। আসলে এই যে টেন্ডেন্সিটা, এটা খুবই হতাশাব্যঞ্জক। ওনারা ইউটিউবে খুঁজছেন। এটা চলচ্চিত্র বড় মাধ্যম, এটি সিনেমা হলে যে বড় পর্দায় সুন্দর রঙে ভালো শব্দে এটা আরাম করে বসে দেখতে হবে। চলচ্চিত্র ইউটিউবে দর্শকদের উদ্দেশ্যে এটা একটু বলেন, কারণ এখন পর্যন্ত আমাদের হলমুখী কিন্তু এখন পর্যন্ত আপনারা যারা ইউটিউবে যারা ছবি খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এটি ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। চলচ্চিত্র মাধ্যমটি এটা অনেক বড় একটি মাধ্যম, এটি লার্জার দ্যান লাইফ। এটি দেখতে হবে আপনার সুন্দর প্রজেকশনের মাধ্যমে, বড় হলে, সুন্দর সাউন্ড সিস্টেমে, তাহলেই আপনি চলচ্চিত্রের আনন্দটা পাবেন। হ্যাঁ, যেটা আপনি ইউটিউবে দেখবেন সেটা হচ্ছে বিদেশি ছবি কিংবা রেয়ার ছবি, সেগুলি হয়তো খুঁজে আপনি ইউটিউব থেকে দেখবেন। কিন্তু যেই ছবি প্রেক্ষাগৃহে আছে সেটা ইউটিউবে খোঁজাটা আমি বলবো যে মোটেও সঠিক কাজ নয়। বরং আপনারা যদি সিনেমা হলে যান তাহলে আমরা উৎসাহিত হব। শুভকামনা তো জানাচ্ছেন অনেকেই, কিন্তু আপনারা যদি আসলেই শুভকামনা করেন তাহলে আপনাদের দায়িত্ব হবে এই ছবিটি সিনেমা হলে গিয়ে দেখা। শুধু এই ছবি না, ভালো ছবি পৃষ্ঠপোষকতা করা। আমি আরেকটু নিয়ে নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন নুরুল রশিদ সোহম।
লিখেছেন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, এবং বেশ বড় করে লিখেছেন, আমি পড়ি কি লিখেছেন। একটা কথা আজকে বলতে চাই, যেহেতু সুযোগ পেয়েছি, বাংলাদেশে কেউ যদি আমাকে পছন্দের সেরা 3টি ডিরেক্টরের কথা বলতে বলে তাহলে বলতে কষ্ট হবে, তবে 2জন সেরা ডিরেক্টরের কথা বললে নিঃসন্দেহে বলতে পারি। তৌকির ভাই আর মোস্তফা সরওয়ার ফারুকী ভাইয়ের কথা আমি বলতে পারি। শুভ ভাই, তো শুভ কামনা তৌকির ভাই ফাগুন হাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। খুব চমৎকার গুছিয়ে লিখেছেন। ফারহাদ মিনার নিউ ইয়র্ক থেকে দেখছেন, নিউ ইয়র্কে কোন হলে আমরা দেখতে পাবো, প্লিজ লেট মি নো। নিউ ইয়র্কের মধ্যে জামাইকা সেন্টারে এই মুহূর্তে মানে 22 তারিখে ওপেনিং হচ্ছে। এটা নিউ ইয়র্কে 22 তারিখ থেকে একটি হলে কমার্শিয়ালি চলবে ছবিটি, এবং আর অন্যান্য শহরে, নিউ ইয়র্কে, আমেরিকার বিভিন্ন শহরে, আটলান্টা, অনেক শহরেই আছে। আপনারা একটু দেখে নেবেন, ওটা অনলাইনেই পেয়ে যাবেন। এবং একই সঙ্গে কানাডায়, অস্ট্রেলিয়ায়, ফ্রান্সে, সুইডেনে শো হবে। সুতরাং প্রবাসী দর্শকদের জন্য সীমিত আকারে হলেও একটি সুযোগ আছে। এবং আমি আরেকটু আপনাকেও জানাতে চাই, সাথে দর্শকদের বাকিদের বলতে চাই, জুয়েল রানা রাজশাহী থেকে লিখেছেন, খুব ভালো লেগেছে, আমি দেখেছি ছবিটি। এবং আরও অনেকেই আসলে এ নিয়ে কমেন্ট করেছেন। আমি হলে যেতে পারিনি, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে ফাগুন হাওয়া ছবিটি হলে, আচ্ছা আমি হলে যাই না, শশী জান্নাত লিখেছেন, আমি হলে যাই না, কিন্তু আমার পরিবারের সবাইকে নিয়ে ফাগুন হাওয়ায় ছবিটি হলে গিয়ে দেখেছি প্রথম দিন, অসাধারণ হয়েছে, ধন্যবাদ এমন একটি সিনেমার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনি সময় করে গেছেন। এবং আমি এই কথাটা বলতে চাই যে আমরা যেই দর্শকের কাছ থেকে রিভিউ পাচ্ছি ফেসবুকে, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক। তারা চুলচেরা বিচার করছেন এবং প্রশংসার পরিমাণটাই বেশি। আমি খুবই আনন্দিত যে তারা ছবিটিতে কানেক্ট করছেন এবং তারা পছন্দ করছেন এটি। এবার যদি খুব সিরিয়াস মুভির কথা থেকে একটু সরে এসে একটু মুভির ফান পার্টে যাই, যে এখন তো অনেকদিন শুটিং হয়ে শেষ, তারপর রিলিজ হলো, তো এই শুটিং রিলিজের মাঝে হলে যখন যাওয়া হয়েছে, মজার অভিজ্ঞতা বা মজার কোনো ঘটনা মনে পড়ে কি? আসলে পুরোটাই তো মজার, কেননা এটা আনন্দের সঙ্গে না করলে এটা ভালো হবে না। যদি আমরা প্রচণ্ড পরিশ্রম করতে হয় আমাদের ছবিগুলি নির্মাণের জন্য, কিন্তু আমার তো মনে হয় যে এই যে একসঙ্গে থাকা, একসঙ্গে আউটডোরে যাওয়া, দিনের পর দিন কাজটাকে গুছিয়ে আনার চেষ্টা করা, এগুলি খুবই মজার ছিল। যেমন আমাদের একটা পুরনো সেই সময়ের গাড়ি দরকার, অনেক খুঁজে টুজে গাড়ি যা পেলাম সেটা আলটিমেটলি শুটিংয়ের আগে আবার নষ্ট হয়ে গেল সেই পুরনো গাড়িটা। পরে আমার কাছে একটা ভক্সওয়াগন ছিল, কিন্তু সেটি কিন্তু 52 সালের না। কিন্তু আমরা যেটা করলাম যে ওটার পিছনের আদলটা গ্রাফিক্যালি আমরা কম্পিউটার গ্রাফিক্সে চেঞ্জ করেছি পরে, এবং সেটা 52 সালের ভক্সওয়াগন কীরকম ছিল সেটাকে স্টাডি করে আমরা সেভাবে করে নিলাম। এবং আমাদের একটা অনেক কিছুই আমাদের এবার গ্রাফিক্সের মধ্যে করা, সেটি একটি নতুন অভিজ্ঞতা ছিল। সেটার জন্য খরচও বেড়েছে, এবং অনেক জায়গায় দেখতাম যে অনেক চিন্তাভাবনা করে শটটা নেওয়ার পরে পরে দেখা গেল দূরে একটা প্লাস্টিকের ট্যাঙ্কি দেখা যাচ্ছে, বা এক জায়গায় পলিথিনের নীল একটা ফালি পড়ে আছে, আবার সেগুলিকে পোস্ট প্রোডাকশনে ঠিক করতে আসলে প্লাস্টিকের ট্যাঙ্কি থাকার কথাই না। তো এই পিরিয়ড অথেন্টিসিটি খুব কঠিন কাজ, যেটা সময় এবং অর্থ দুটি খরচ করে। এবং মজার কথা বলতে গেলে ওই যে সেদিন একটু বলছিলাম যে একটা মিছিলের দৃশ্য ছিল, তো সেখানে কয়েকশো ছেলে মেয়ে আসার কথা আর কি, এবং আমার কস্টিউম ডিজাইনার এসে বলল যে আপনি যে এত লোক অ্যারেঞ্জ করছেন, আমি তো মিছিলের কস্টিউম এনেছি 20টা না 30টা, তাহলে কি হবে, এই যুগের কাপড় দিয়ে তো আর মিছিল হবে না। সুতরাং রাতারাতি সেই কস্টিউম তৈরি হলো। আমাদের একজন যে দোকান খুলিয়ে রাতের বেলা তালা খুলে কাপড় নিয়ে আসলো, দর্জিকে ধরে হোটেলে নিয়ে আসলো মেশিন সহ, সারা রাত ধরে সেই কস্টিউমগুলি তৈরি হলো, কেন সকালেই ওই 200 লোকের কস্টিউম এক রাতের মধ্যে। এবং সেগুলি বেশিরভাগই কি বলে ঠিকঠাক হলো না, কিন্তু কিন্তু যেহেতু মিছিলের শট অত ডিটেলে হয়তো দেখা যাবে না, এবং কিছু ছিল একটু লং ড্রোন শট, সুতরাং পার হয়ে গেছি আমরা। আসলে ত্রুটি আছে, অনেক ত্রুটি আছে, সব ছবিতেই থাকে। তার কারণ বাস্তবতার পুনর্নির্মাণ অত সহজ না, এটা তো গড করেন, হয়তোবা আপনার চোখে যতটা ধরা পড়বে হয়তোবা আমাদের চোখে, সাধারণ দর্শকের চোখে ওভাবে নাও ধরা পড়তে পারে। এখনো অনেকটা, কেবল শুরু, অনেকটা সময় বাকি আছে, দেখা যাক আরো কি রেসপন্স আসে। আমাদের ধারণা ভালো আসবে। আর তোকে এর আগে আপনাকে ওভাবে প্রচারণায় দেখা যায়নি ছবিগুলো, এর আগে আপনার যে ছবিগুলো, সে তুলনায় ফাগুন হাওয়ার কিন্তু বেশ প্রচারণায় আপনাকে দেখা গেছে, আপনি এবং পুরো ক্রু টিম, বিপাশা আপু, সিয়াম, তিশা, সবাই মিলে। তো সেই তুলনায় কি আপনার কি মনে হচ্ছে যে এবার এটাও কিছুটা রেসপন্সটাকে বাড়িয়েছে ছবির? হালদাতেও কিছু প্রচার করেছিলাম আমরা,
আসলে আমি এটা খুব ভালো পারি না। আসলে আমি মনে করি না যে আসলে নিজের কাজের প্রচার নিজের করার কোনো সুযোগ আছে। নিজের কথা বলাটাই তো এক ধরনের অশোভন ব্যাপার। আমি এভাবে বড় হয়েছি, এভাবে চিন্তা করেছি। আমি ভেবেছিলাম এটা অন্য কারো কাজ, এটা কোনো এজেন্সির কাজ, কোনো সংস্থার কাজ, প্রডিউসারদের কাজ। কিন্তু ডিস্ট্রিবিউশনটা আসলে আমাদের এখানে যেহেতু চলচ্চিত্রের অবস্থাটা ভালো না, সেটা প্রযোজকের জন্য খুব লাভজনক না, সুতরাং তাদের পক্ষেও বোধহয় খুব করা সম্ভব হয় না। এবার আমি যেটা করলাম সেজন্য একজন প্রফেশনাল ডিস্ট্রিবিউটরকে এনগেজ করলাম, যিনি হালদাতেও করেছিলেন অভিকথা চিত্র, এবং প্রমোশনের দায়িত্বের সঙ্গে আমরা নিজেদেরকে যুক্ত করলাম, যেটা আমার জন্য খুব কঠিন। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি, হলে হলে গিয়েছি আমরা। আগে আমরা ইউনিভার্সিটিতে গিয়েছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটিতে গিয়ে ক্যাম্পেইন করেছি, বইমেলায় আজকে গিয়ে ক্যাম্পেইন করলাম, সব রেডিওতে গেছি, টেলিভিশনে গেছি, পত্রপত্রিকায় এসেছি। তারপরেও অভিযোগ হচ্ছে যে ক্যাম্পেইন নাকি হয়নি। এবং এতে আমার অবজারভেশন হচ্ছে যে মানুষ আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে, তিনি এলিয়েনেটেড হয়ে গেছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি তার মনোজগতে নিজের উত্থান ছাড়া বোধহয় আর কিছু তেমন চিন্তা করছেন না। হ্যাঁ, সুতরাং কেউ যদি কিছু না জানতে চান তাকে আপনি জোর করে কি করে জানাবেন? আমি তো সবগুলি মাধ্যমেই আমার প্রচারণা চালাচ্ছি, কিন্তু দিন শেষে আমাকে অভিযোগ শুনতে হচ্ছে যে উনি তো প্রচার করেন না। দেখা যাক। এবার আমি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি ছবির প্রচার হচ্ছে, এবং আমার ছবি সবচেয়ে বেশি প্রচার করছেন দর্শক, যারা ইতিমধ্যে দেখেছেন এবং লিখছেন, তারাই আমার সবচেয়ে বড় প্রচার করছে। আমাদের লাইভের কমেন্টেও তার অনেকটাই প্রমাণ পেয়েছে, এবং বিভিন্ন, আমি তো সব কমেন্ট পড়তে পাচ্ছি না, প্রচুর এসছে যে ছবি দেখেছি, ভালো লেগেছে, শুভকামনা, এবং যারা দেখেননি তাদেরও এটা এসছে যে সামনে দেখতে যাব। আমি প্রচুর সবগুলো কমেন্ট আমি নিতে পারিনি। আমাদের এবার ছবি থেকে একদম বেরিয়ে আসছি, ছোট্ট একটা সেগমেন্ট আছে, ঝটপট প্রশ্ন করবো আর ঝটপট আপনাকে উত্তর দিতে হবে। তো পরে শুরু করি। ওকে ভাই, সবার প্রথম প্রশ্ন সবার জন্য একই রকম, যে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ কোনটা করা হয়? ঘুম থেকে উঠে প্রথম কাজ চোখ খোলা হয়। আচ্ছা, চোখ খোলার পরে আমরা ঘুম ভাঙাটা ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কোন বন্ধুটা শত্রু হয়ে গেলে আপনি সবচেয়ে বেশি বিপদে পড়বেন? বিপাশা হায়াত। আচ্ছা, যদি এমন কি আছে যে যার সাথে আপনার কাজ করা হয়নি বা আবার কাজ করতে চান, কার সাথে সেটা, মানে কে হতে পারে যার সাথে আপনি আবারও কাজ করতে চান? সেরকম তো বলা মুশকিল। আমার চরিত্র অনুযায়ী যাকে দরকার আমি তার সাথেই কাজ করতে চাই। আচ্ছা, মানে আমার বললাম তো আমি যে কাছের লোক বিধায় তারা প্রায়োরিটি পাবে তা না, প্রায়োরিটি পাবে ভালো অভিনেতা অভিনেত্রীরা, ভালো শিল্পী। তৃতীয় প্রশ্ন, আপনি আমাকে বকা দিবেন না, সাহস করে করছি। হ্যাঁ, আমরা তো সবাই জানি, আমি তো ছোটবেলা থেকে দেখছি বিপাশা আপু আর আপনার, মানে ছোটবেলাতেই শুনেছি বিয়ে হয়ে গেছে, কিন্তু প্রথম ক্রাশ আপনার কে ছিল সেটার নাম বলতে হবে। প্রথম ক্রাশ ছিলেন আমাদের একজন খুব সুন্দরী নায়িকা ছিলেন, জয়শ্রী কবির। আচ্ছা। এবং আলমগীর কবিরের ছবিতে উনি অভিনয় করতেন, সীমানা পেরিয়ে, সূর্যকন্যা, এসব ছবি দেখলে বোঝা যাবে। এবং তার মতো সুন্দরী মহিলা বাংলা চলচ্চিত্রে সেই সময় আমার কমই ছিল মনে হয়। অনেকেই সুন্দর ছিলেন, কিন্তু ওনার প্রতি আমার এক ধরনের দুর্বলতা ছিল। এবং আর ইন্টারেস্টিং হচ্ছে যে গত বছর আমি একটি ফিল্মের একটি প্রদর্শনীর জন্য লন্ডনে আমন্ত্রিত হই, এবং ওটা বেশ মেইন স্ট্রিমের কাজ, ওখানে অজ্ঞাতনামা দেখাও হবে এবং আমার সঙ্গে কথা বলবেন কিছু লোক, এবং সেখানে দেখি জয়শ্রী কবির এসেছেন। মানে উনি আমার ছবি দেখেছেন এবং উনি উপস্থিত হয়েছেন। আমি ওনাকে বললাম যে আমি কিন্তু খুব পছন্দ করতাম আপনাকে ছোটবেলায়। বাহ, চমৎকার, এতদিন পরে সেটা বলা হলো, কারণ সেই সময়। আচ্ছা, যদি নিজের 3টি অভ্যাস বদলে ফেলতে পারেন, কোন 3টি অভ্যাস বদলাতে চান? আমি সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছি। যেমন আমার তারুণ্যে আমি খুব অ্যাংরি ছিলাম, খুবই ক্ষুব্ধ একজন লোক, এবং আমার মনে হয় অ্যাঙ্গার দরকার আছে। সেই কমপ্লেনটা কিন্তু এবারও আপনার ছবির নায়ক করেছে, বলেছে যে তৌকির ভাই অল্পতে রেগে যান, তবে প্লাস পয়েন্ট বলেছেন যে আপনি খুব শীঘ্রই মানে নিজেকে সামলেও নিতে পারেন। তো সৌভাগ্য যে এখন দেখা হয়েছে, আগে হলে তো মারধর হয়ে যেত। মানে আগে বেশি অ্যাংরি ছিলাম। সে অ্যাঙ্গার আবার আমাকে এক ধরনের, যেটা হয় আর কি, অনেক ধরনের অসামর্থ্য এবং স্ট্রাগলের মধ্যে তখন হয়তো সবার প্রতি এক ধরনের অ্যাঙ্গারও তৈরি হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে সৃষ্টির ক্ষেত্রে অ্যাঙ্গার তাকে এগিয়ে যেতেও সাহায্য করে। এখনও আমার যেটা আছে সেটা হচ্ছে আমি একটু অধৈর্য,
সেটা বদলে ফেলা দরকার। আর কবে বদলাবো, অনেক বড়ই তো হয়ে গেলাম। আর আর কি, আর হচ্ছে যে মানুষকে আমি প্রচণ্ড বিশ্বাস করি, কারণ আমি সবাইকে আমার ভালো মানুষ মনে হয়, যেটা আমাকে প্রায় ঠকতে উদ্বুদ্ধ করে। তো এগুলি বদলানো দরকার। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, এটা একটু অদ্ভুত কিন্তু মজার। সেটা হচ্ছে যে যদি আপনি আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়ে যান, যেটা ঘষলে দৈত্য বেরোয়, যিনি যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার 3টা ইচ্ছা পূরণ করতে পারবেন, তাহলে সেই 3টা ইচ্ছে আপনার কি হবে? আমি দ্বিতীয় জন্ম চাইব, পুনর্জন্ম। এবং সেটা সবার মতো আমার মধ্যে নার্সিসিজম আছে, আমিও নিজেকে ভালোবাসি, সুতরাং আমি আবারও তৌকির হয়ে জন্মাইতে চাইব। এবং সেক্ষেত্রে আমি ফিল্ম মেকার হব, আরও অনেক আগের থেকে শুরু করব সেই কাজটা, এবং ফিল্ম বানানোর জন্য কিছু অর্থ করি চাইবো তার কাছে। বাট আমি কিন্তু শিওর না যে আমি জানি না আপনিও জানেন কিনা যে এখনের মেমোরিজ তখন থাকবে কিনা। যদি থাকে সেক্ষেত্রে অনেক কাজে দিবে। তবে ওই যে যারা পুনর্জন্ম লাভ করেছে বলে দাবি করেছে, তারা সবাই কিছু বিচ্ছিন্ন মেমোরিজ থাকে, কিছু মেমোরিজ বলে। তো এখন এটাও হতে পারে যে কিছু বিচ্ছিন্ন মানুষ মেমোরিজ মনে করতে পারে, তাদেরটাই আমরা জানি, হয়তো বা অনেকেরই আছে তারা জানে না। এমনও হলো যে আমি আবার জন্মালাম এবং তখন আমি ইউটিউবে ছবি দেখতে থাকলাম, ছবি বানাতে গেলাম। একজন তৌকির আহমেদের ছবির আপনি ভক্ত, হয়তো আপনি লাইভে কমেন্ট করছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব চমৎকার উত্তর দিয়েছেন আমাকে। এখন ভাইয়া, যদি এই ব্যস্ততা, অনেক ব্যস্ততা জানি, কিন্তু তার মধ্যেও অবসর টাইমে কি করা হয় এখন? আমি দুটো কাজ করতে খুব পছন্দ করি। একটা হচ্ছে আমার পরিবারের সাথে সময় কাটাতে, আমার ছেলে এবং মেয়ে এবং বিপাশা, আমরা একসাথে সময় যতটুকু পাই সেটুকু কাটাই। কখনো হয়তো বাইরে কোথাও ছুটিতে যাই, কিংবা বাসায় যতটুকু সময় পাই। এটা একটা আমার খুব মানে জরুরি কাজ, কারণ আমার বিপাশাও সবসময় বলে যে ওদেরকে আসলে আমাদের পর্যাপ্ত সময় দেওয়া উচিত। এটা আর একটা হচ্ছে যে আমি ছবি দেখি অবসর সময়, শুধু অবসরে না, আমি কাজের মধ্যেও ছবি দেখি। যেমন আমি যখন ট্রেডমিলে, আমি একটু ওজন কমানোর চেষ্টা করছি আবার, তো ট্রেডমিলে যখন হাঁটি আমি ছবি দেখি। তো সুতরাং 40 মিনিট 45 মিনিট হাঁটলে একটা ছবির কিন্তু অর্ধেক দেখা হয়ে যায়। এবং এই প্রতিদিন ছবি দেখাটা আসলে আমার, এটা আমার একটা রুটিনেরই অংশ। একদম আমরা কথা বলতে বলতে প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনি তো কাজ করছেন এবং বলা যায় যে অন্যান্য ছবির তুলনায় আপনার ছবিগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের। আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আমি বুঝেছি, আমি মনে হয় বুঝাতে পেরেছি। হ্যাঁ, তো এই ধরনের ছবি থেকে আপনার কি মানে আরো এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে, বা নতুন কোন ধরনের ছবি থেকে আপনাকে আমরা পাবো? আসলে আমার প্রতিটা ছবি এক একটা এক্সপেরিমেন্ট আমার মতো করে। তার কারণ আমি ছবি কেন বানাই, আমার অবজেক্টিভটা কি, লক্ষ্য কি। আমি ছবি বানাই আমি কিছু বলতে চাই বিধায়। আমার ছবিগুলি বলে দেয় যে আমি কি বলতে চাইছি। প্রতিটা ছবিতে একটা মেসেজ থাকে, মেসেজের পাশাপাশি আমি সেটাকে কিভাবে প্রেজেন্ট করব সেটারও একটা এক্সপেরিমেন্ট থাকে। যেমন 52 ছবি, কিন্তু এটি আসলে একটি কমেডি। এখানে অনেক উইট অ্যান্ড হিউমারের উপর ভর করে আমি যেটা স্পর্শ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে 52 চেতনা। তাহলে এইখানে কিন্তু খুব জটিল একটি বিষয় যে আমি বলছি আমাদের একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা, কিন্তু আমি ভর করছি হাস্যরসাত্মক উপাদান এবং তারুণ্যের উচ্ছলতার উপর। এই এক্সপেরিমেন্টটি সফল নাও হতে পারত। সুতরাং একটা ভীষণ বিপজ্জনক সুতার উপর দিয়ে আমি হেঁটে এসেছি, কিন্তু সৌভাগ্যক্রমে দর্শক এটি পছন্দ করছেন। এবং আমি বলবো আপনাকে, আপনি হলে ঢুকবেন, দেখবেন যে প্রথম দৃশ্য থেকেই আপনার হাসি আসবে। যদি না আসে তাহলে বুঝতে হবে যে আপনার বিষণ্ণতা হয়েছে। আমি অপেক্ষা করছিলাম উত্তরটা কি হয়। আমি আবার একটু দর্শকদের কাছে যাই, যেহেতু শেষের দিকে অনেকে অনেক কিছু বলছেন। পাপিয়া সুলতানা, ইসমাত মুস্তারি আমাদের সাথে যোগ দিয়েছেন। খান ইশতিয়াক লিখেছেন আই লাভ ইউ। অবশ্যই আপনাকে না আমাকে? আপনাকে, আমার গেস্টকে। এমডি মুসা লিখেছেন তৌকির ভাই একজন ভালো অভিনেতা ও চিত্রনাট্য নির্মাতা। আমাদের সাথে যোগ দিয়েছেন আবু নোমান হেলাল। তৌকির ভাইকে স্যার বলা উচিত, ওনাকে বলবেন ডায়েট করতে। হ্যাঁ, আমি চেষ্টা করছি। আমি খেতে খুব পছন্দ করি এবং খাবার হচ্ছে ওয়ান অফ দি মানে গ্রেটেস্ট প্লেজার্স। কিন্তু আমি চেষ্টা করছি যে আমার ওজন যত 5 কেজি অন্তত কমিয়ে আনা যায়, কারণ আমি আবার অভিনয়ে ফিরতে চাইছি। এবং আপনার কথা যে তারা কতটা মনোযোগ দিয়ে শুনছে তার প্রমাণস্বরূপ রাকিবুল এইচ রিমন লিখেছেন, হ্যাঁ ভাই ট্রেডমিল ইউজ করা দরকার আপনার। আমার কেন, সবারই দরকার, কারণ আমাদের সবাইকেই সুস্থ থাকতে হবে। এবং দিন শেষে আমি এটা বলে নেই যে আমি কথাটা বিশ্বাস করি যে পারপাস অফ লাইফ ইজ টু বি হ্যাপি। আমাদেরকে ভালো থাকতে হবে।
একদম কোনো ডাউটই নেই। আমরা একদম শেষে চলে এসেছি তৌকির ভাই, যদি যাওয়ার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ভালো থাকবেন আর আমার ছবি দেখবেন। আমাদেরও সেই আশাই থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ফাগুন হওয়ার জন্য শুভকামনা রইল। এবং দর্শক, সে সাথে আপনাদেরকেও বলতে চাই, যারা এখন পর্যন্ত ফাগুন হওয়া দেখেননি তারা কিন্তু হলে যেয়ে দেখে ফেলতে পারেন। এই যে সামনে আগামীকাল, পরশুদিন এবং তারপরের দিন 3 দিন ছুটি আছে। আমি তো যাব শুক্রবারে হলে দেখতে, কোনো ডাউট নেই। সুতরাং আপনারা দেখতে চলে আসুন, কারণ বারবারই বলি যে বাংলা সিনেমা হলে যেয়ে দেখুন। হলে যেয়ে দেখলে যারা ছবি বানান তাদেরও সেই আগ্রহটা আরও বাড়বে, যাতে তারা আরও ভালো ছবি আমাদেরকে উপহার দিতে পারেন। তো আগামী রবিবার আবার আপনাদের সাথে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রথম আলোর সাথেই থাকুন।